বাংলাদেশের প্রান্তিক ও দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের মধ্যে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে চরের মানুষ। তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা, যোগাযোগ অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার অভাব তাদের জীবন সংগ্রামকে কেবল কঠিনই করে না, কঠিনতম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে নিয়ে যায়। সাধারণ মানুষের জীবন অভ্যাস, প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতার সাথে চরের মানুষের জীবনধারার পার্থক্য অনেক। প্রকৃতির সঙ্গে সংগ্রামী চরের মানুষের জীবনের একমাত্র উপজীব্য নয়। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এবং রাষ্ট্রীয় নীতিমালার অভাব এবং দারিদ্রতার কারণে যেমন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির কারণে দারিদ্রতা বৃদ্ধি পায়। চরের মানুষের সমস্যা ও সম্ভাবনা মূলত প্রকৃতি নির্ভর। প্রকৃতির বৈরিতা ও আনুকূল্য নির্ভর তাদের জীবন। চরের মানুষের জীবন একেই তো প্রকৃতি নির্ভর, তার উপর সেই সমস্যা নিরূপণ ও সঠিক নীতিমালা প্রণয়নের অভাবও প্রকট। ফলে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার দুষ্কর হয়ে ওঠে। চরের মানুষের জন্য সঠিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের প্রাধান্য দিয়েই চরের মানুষের স্বাস্থ্য ও জীবনযাপনের ঝুঁকি কমানো সম্ভব। ক্ষতি তো বহু ক্ষতি শুনছেন, আমার আবার সব কিছু সব দিয়ে গেছে একবার। এই জায়গা আঁটু পানি হয়েছিল এই দিঘির মধ্যে, এই গাড়ার মধ্যে। হ্যাঁ, এই যেগুলো ডুবে গেছিল। এই আমার এইখানে তলা গেছে পানিতে, এই দিঘির মধ্যে। এটা তো গর্ত আছে, দেখেন না কতখানি গর্ত। কষ্ট মনে করেন এই ধরনের বন্যা দুর্ভিক্ষ, এই কষ্ট আমরা বন্ধু হিসেবে মানিয়ে নিয়েছি। প্রতি বছর আমাদের গাঁয়ের সাথে বন্যার পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা হয়, কারণ যুদ্ধ না করলে আমাদের বেঁচে থাকা বড় কষ্ট হয়। একরকম তাই, আর এক জায়গাতে বাড়িঘর করা তা তো করার জন্যই বহু টাকার দরকার, জায়গা জমি কেনা। তো সে সময় হতে কোনোরকমভাবে কিনেছিলাম, এখন তার কেনার উপায় নেই, আর আমার রুজিও নাই। এর মধ্যে যারা হয়তো শক্তিশালী, যারা পয়সাপাতি আছে, তারা হরিয়ে টরিয়ে যায় কত। হ্যাঁ, আমার কেনার জায়গায়। হ্যাঁ, আর আসল বাড়িটাই সব নদী থেকে। সারা বছর ব্যাপী ঋতুভিত্তিক যে পরিবর্তন, তা তাদের জনজীবন ও স্বাস্থ্য ব্যবস্থাপনাকেই নাজুক করে তোলে। বন্যার সময় তাদের ঘরবাড়ি ডুবে যায়, তারা বঞ্চিত হয় চিকিৎসা ও স্বাস্থ্য অধিকার থেকে। এরপর শুরু হয় শীতের প্রকোপ। শীতের সময় নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে আক্রান্ত হয় চরের মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধ। শীতের শেষে আবার শুরু হয় শুকনো মৌসুম। নদী শুকিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে চিকিৎসা সেবার ন্যূনতম সুযোগও থাকে না। শুকনো মৌসুমের পর আবারও বন্যা, আবারও শীত। এই চক্রাবৃত্তেই ঘুরতে থাকে তাদের জীবন ও চিকিৎসা ব্যবস্থা। শুকনো মৌসুম হতেই চরবাসীদের দুর্ভোগের সূচনা হয়। এ সময় নদ নদীগুলো শুকাতে শুরু করে, ফলে দীর্ঘ বালিপথ পায়ে হেঁটে নদী পাড়ে আসতে হয়। তারপর দীর্ঘ সময় অপেক্ষা।
কখনো কখনো নৌকার জন্য 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। নৌকা পাওয়া গেলেও এপারে এসেও তাকে দীর্ঘ 2 থেকে 3 কিলোমিটার তপ্ত বালিপথ পাড়ি দিতে হয়, তবেই একজন চরবাসী আসতে পারে সরকারি চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধার কেন্দ্রবিন্দু সমতল ভূমিতে। কিন্তু সকল চরেই সার্বক্ষণিক নৌকা না থাকায় যে কোনো সময় কেউ অসুস্থ হলে নদী পারাপারের সুযোগ থাকে না। আমরা ধরো নগর ডাক্তার কাছে যাই, তাহলে রাকসা যাই, তাহলে ইয়েতে যাই না, এতে ডাক্তার নেই আমাদের এইখানে। কোনো মনে করেন কোনো এমবিবিএস কোনো ডাক্তার নেই আমাদের। মনে করেন যাইতে হয় কাশীনাথপুর, যাইতে হয় পাবনা। কাশীনাথপুর যেতে মনে করেন রোগী নিয়ে গেলে মনে করেন 1000-2 টাকা খরচ। এসব চরের কোনো হাসপাতাল নেই, নেই কোনো ডিসপেন্সারি। অসুখ বিসুখে কাছের হাসপাতালে যেতেও তার যা খরচ হয় সে তুলনায় তার আয়ের কোনো সামঞ্জস্য না থাকার ফলে চিকিৎসার কারণেই তাকে শেষ সম্বলটুকুও বিক্রি করতে হয়। কখনো আবার সুদসহ ঋণ করতে হয়, যা তার দারিদ্রতার মাত্রাকে তীব্রতর করে তোলে। চরের মানুষ হয় দরিদ্রতর। এই মানুষ তো কিছু ঋণ আছে। এর মধ্যে একটা বিটি বিয়ে দিছি, মনে করে যে 15-20 হাজার টাকা দেওয়া লাগছে, 8,000 টাকার মতন ঋণ আছে। এখন পাটমেট খেটে শোধ করে নেবে, তে জানের পরে নির্ভর। তাছাড়া তো বাপদাদার কোনো জমি জমা নাই, কোনো ধন সম্পত্তিও নেই। চরে তো দাদা আমাদের কোনো সম্পদ নাই বাপদাদারা। হাসপাতাল সম্পর্কে ন্যূনতম তথ্যও নেই অধিকাংশ চরবাসীর। সঠিক তথ্য প্রবাহের নিশ্চিত করার জন্য কোনো সরকারি উদ্যোগও চোখে পড়ে না। এমনকি সরকারি হাসপাতালের খরচ সম্পর্কে চরবাসী রয়েছে বিভ্রান্তিকর তথ্য। ফলে সরকারি হাসপাতালের চিকিৎসা গ্রহণে রয়েছে চরম অনীহা। এই পিতামাতার দুসন্তানই এরকম প্রতিবন্ধী। এজন্য তারা কখনো হাসপাতালেও যায়নি, কেননা তারা মনে করে সরকারি হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাবে না তাদের সামাজিক অবস্থানের কারণে, এবং অনেক খরচের প্রয়োজন যা তাদের সামর্থ্যের বাইরে। সমস্যা কি হয়েছে তাকে আমরা জানি, আল্লাহ দিছি, পেটে তো হয়েছে কারো। এরপরে ডাক্তার কাছে যান নাই? না, কখনোই ডাক্তার কাছে যাননি? কেন যান নাই? টাকা লাগে, বেশি টাকা পাইব কানে, হয় 20,000 লিখবো, 30,000 টাকা লিখবো, তাই তো ডাক্তার কাছে যাওয়া নেই। প্রথম বাচ্চা যখন এরকম হলো দেখলেন আপনি, তখন পরের বাচ্চা যখন আসে তখন আপনি কারো পরামর্শ নিয়েছিলেন, ডাক্তারের কাছে গেছিলেন? না, তা যায়নি। লোকে বলে যে অনেক টাকার কারবার লাগবে, নিজে 30,000-25,000 টাকা লাগবে। লোকে তো বলে, আপনি নিজে যে কখনো দেখছিলেন যে কি? আমি নিজের শরণে যাইনি, ডাক্তার কাছে যোগাযোগ করি। কোনো সরকারি হাসপাতালে যান নাই আপনি? না। যেতে একটু খোঁজ দিতেন যে এটা এরকম অবস্থায়, আসলে লোকে তো বলে অনেক কথাই, সরকারি হাসপাতালে যে দেখতেন যে কি অবস্থা, দেখেননি কখনো? তা দেখি। শীতে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ অন্যরকম। প্রচণ্ড শীত নিবারণের প্রয়োজনীয় গরম কাপড়চোপড় নেই চরবাসীর। উদম গায়ে কাটাতে হয় কনকনে শীত। ঠান্ডা বাতাস এবং প্রচণ্ড শীতের মধ্যেও জীবিকা নির্বাহের জন্য তাকে কাজ করতে হয়। ফলে শীতজনিত রোগে আক্রান্ত হয় কম বেশি নারী পুরুষ সকলেই। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ ব্যক্তিরা আক্রান্ত হয় নিউমোনিয়া, ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ, সর্দি, জ্বরসহ নানা ধরনের অসুখ বিসুখে। ঠান্ডা লাগে আগে হয়, তারপরে পচারি হয়ে যায়, তারপরে খাজ হয়। শীত প্রচুর তো আছেই, মানে আমার ধরেন যে একখান খেতা চালা আছে, এইরকম এই জার কাটা আর কি। দেখেন ছেলেটার দেশে লিফারে একটা জিনিস গায়ে দেওয়া থইল নি, উদলে গাই অসুখ হয়েছে। ধরেন যে জ্বর আসে, খুব ঠান্ডা লাগে, কাশে। শীতে গরম কাপড় বলতে তো আমাদের কিছু নাই। আমাদের তো ওই যে মহিলারা যে সমস্ত কাপড় পরে, শাড়ি কাপড় পরে, এইগুলো ওই যখন ছিঁড়ে যায়, বাতিল হয়ে যায়, এগুলো দিয়ে আমরা ওই ক্যাথা সেলাই করি। মহিলারা ক্যাথা সেলাই করে, ওই ক্যাথাই আমরা মানে শীতবস্ত্র হিসেবে গায়ে দিই, ব্যবহার করি। তাছাড়া আমাদের তো মনে করেন যে আমরা এই এলাকায় তো দরিদ্র লোক বেশি। আমরা মনে করেন যে তারপরেও চালের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আমরা তো যে টাকা দিয়া যে শীতবস্ত্র কিনবো, লেপ বানাবো বা তোষক কিনবো, এগুলা করার মতন আমাদের কোনো সমর্থন নাই। অসুখ বিসুখ তো অবশ্য বেশি, যেহেতু এখানে কোনো ডাক্তার নাই। তারপরে ঠান্ডা, জ্বর, কাশি
এগুলো হলে আমরা হয়তো প্রথম দিকে আমরা ওই গাছরা ছিঁচে রস খাই, তারপরে যখন দেখি যে আর মানে সারেই না, তখন আমরা হয়তো আবার নদী পার হয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাইতে মনে করেন যে আমাদের যেমন সকালবেলা রওনা হলে সারাদিনই শেষ, নদী পার হওয়া মনে করেন সোজা পার হওয়া অনেক ঘুরে যাওয়া লাগে, তারপরে নৌকার ভাড়া লাগে অনেক, তারপরে আবার ডাক্তারের ভিজিটও আমরা মনে করেন যে তেমন যে হয়তো দিতে পারি না, আমাদের চিকিৎসাও তেমন হয় না, আমাদের চিকিৎসাও নর্মালি দেয়। বন্যায় চরের মানুষের আর্থিক ক্ষতি হয় বিপুল। ঘরবাড়ি, ভিটে মাটি, সম্পদ সব কিছু হারায় তারা। এক নিমিষেই তছনছ হয়ে যায় তাদের সাজানো স্বপ্নের সংসার। বাড়ি নাই, আজ 20 বছর বাড়ি ভাঙছি। মিয়া বিয়ে দিছি। মোটামুটি এই 20 দিনে আমার অনেক টাকা লস, কারণ পোলাবানকে ঠিক মতো খাইতে দিতে পারি না। আল্লাহ একভাবে চালাইছে, ঋণ টিন হয়েছে এরকমভাবে। মনে করেন আমরা 6 মাস সুখে চাই আর 6 মাস দুঃখে চাই। 6 মাস খুব কষ্ট করা লাগে। এই তো বাড়িঘর ফেলে তো গেছিলাম এই পাবনা, এই পরশুদিন না কাল আছি। চরের মানুষের কর্মসংস্থানের সুযোগ নেই, কেননা সঠিক ভূমি বন্টন ও উৎপাদন ব্যবস্থাপনা না থাকায় তাদের কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে না। ফলে একদিকে যেমন পুষ্টিহীনতার কারণে নানা অসুখ বিসুখ হচ্ছে, আবার অসুখ হলেও তার চিকিৎসার সামর্থ্য থাকে না। থাকার অসুবিধা, পায়খানা পেশাবখানার অসুবিধা, গর্ভবতী মাগরে পায়খানার অসুবিধা, বাড়িতে থাকা যায় না, ওলিগে ভাত কাটা রান্না করা যায় না, না খাওয়া থাকা লাগে, ছেলে পেলে বাড়িতে রাখা যায় না। খুব গর্ভবতী মা, এদেরকে আর কি কি অসুবিধাগুলো হচ্ছে এদের বেশি? গর্ভবতী মাগরে খুবই অসুবিধা, পায়খানা পেশাবখানার জায়গা নাই কে, ওলিগে তাগরে মেলা রকমের সমস্যা। কোনো গর্ভবতী দেখা যায় যে হাসপাতালে নেওয়ার অসুবিধার জন্য মারাই যাচ্ছে, নেওয়ার নৌকার সময় মতো পাচ্ছে না, যাতায়াতের ব্যবস্থা পাচ্ছে না, হাসপাতালে নেওয়ার জন্য একটা ভ্যান লাগে, কি এই নদী পার হতে নৌকা লাগে, সময় মতো পাচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে। আবার কতক শিশুর ডায়রিয়া হচ্ছে, সে শিশুকে সময় মতো হাসপাতালে নিতে পারছে না, সে চিকিৎসা করে মারা যাচ্ছে। এর ভিতরে আমার ছেলেই চোখের উপর থেকে জলের পানির মধ্যে পড়ে গেছিল, রাত্রে আমি ঘুমাইছিলাম, পড়ে গেছিল, তখন ঠিক পাইছিলাম, তখন দেই ছেলে পানির উপর নাই, নিচে চলে গেছে, তখন ওই নিচে নামিয়ে ছেলেটাকে তুললাম, তোলার পরে মুছানোর পরে তারপরে চিকিৎসা দিল, তখন জানলাম যে হে বাচ্চা তালি আছে। তখন হাসপাতালে পরের দিন নিয়ে গেলাম, ডাক্তাররা করলো, তখন এই যে বাচ্চা এখন তখন থেকে শুকা যাচ্ছে ছেলে, ঠান্ডা জ্বর। বন্যা ব্যবস্থাপনার সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনার সমন্বয় না থাকার কারণে বন্যার সময় ত্রাণ বিতরণে যতটা গুরুত্ব দেয়া হয় ততটা গুরুত্ব দেয়া হয় না স্বাস্থ্য ব্যবস্থাপনায়। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, দুর্যোগকালীন সময়ে সঠিক হাসপাতাল ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় ওষুধের নিশ্চয়তা সহ সকল স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত, বিশেষ করে চর অঞ্চলের মানুষের জন্য। এই বন্যার জন্য সব দিকে সমস্যা, সমস্যা মনে করেন এই ছেলে পেলে দাড়ি হয়, ছেলে পেলের অসুখ বিসুখ হয়, জ্বর হয়, মনে করেন একটা ছেলে 22-এ পানিতে করে কোপ দূরে চলে গেছিল। বাংলাদেশের চর এলাকার মানুষ সারা বছরই ঝুঁকির মধ্যে থাকলেও তাদের জন্য কোনো বিশেষ রাষ্ট্রীয় নীতিমালা কিংবা কর্মকৌশল নেই। বিশেষ করে জাতীয় স্বাস্থ্য নীতিমালায় চর স্বাস্থ্য নিয়ে আলাদা কোনো কৌশলও নেই। কেবলমাত্র সুনির্দিষ্ট চর স্বাস্থ্য কৌশল চরাঞ্চলের মানুষের চিকিৎসাভার অনেকটাই কমিয়ে আনতে পারে, যা সমগ্র দেশের দারিদ্র্য বিমোচনের জন্য সহায়ক হতে পারে। প্রতি বছর এখানে বন্যা হয়? হ্যাঁ। আচ্ছা, আপনি এর আগে বন্যা দেখছেন? হ্যাঁ। হ্যাঁ, বন্যার সময় কষ্ট হয় না? হয়। হয়।
তো যেই কষ্টগুলো হয় সেই কষ্টগুলো যেন না হয় সেজন্য কোনো সংস্থার মানুষ এসে আপনাদেরকে কোনো পরামর্শ দিয়েছিল? না, দেয়নি। ওইগুলো আপনি জানেন ওইভাবে ততটা ধরেন জানি কেউ কখনো ধরেন না না এখানে আসে না না। আচ্ছা, তো আপনি কি বলতে পারেন যে বন্যা হওয়ার আগে কি কি করা উচিত বা বন্যা হওয়ার পরে কি কি করা উচিত, এ জাতীয় কোনো পরামর্শ বা সচেতন করার জন্য কেউ আসছে? না, আসে না আমাদের। নিজেরা বোঝেন? নিজেরাই যেটুকু বুঝে দেখতেছেন এইভাবে থাকি যেটুকু। হ্যাঁ, প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যায় বন্যাজনিত অসুখ বিসুখ যেমন ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া, চর্মরোগ, আমাশয়, সর্দি জ্বর ইত্যাদি চরাঞ্চলে অত্যন্ত বেশি হয়। চরের স্বাস্থ্য ব্যবস্থার সাথে ওয়ারফিল্ডের স্বাস্থ্য ব্যবস্থা কিছুটা তুলনা হতে পারে। ইনফ্যাক্ট ওয়ারফিল্ডে তো একটা ভীষণ একটা স্পেশাল একটা ব্যাপার, সেখানেও যতটা সুযোগ সুবিধা থাকে চরবাসীর কিন্তু সেটাও নাই। কিন্তু চরের সমস্যাটা তার চেয়েও কঠিন। যেমন যদি যুদ্ধের সময় হলেও তাদের স্পেশাল ফিল্ড অ্যাম্বুলেন্স আছে, নিয়ে রুগীটা ধরে আসলো, কিন্তু চরের রুগী তো সেটা করা যাবে না। তাকে কাঁধে করে এনেও নদীর পাড়ে আনতে হবে, তারপরে একটা নৌকা জোগাড় করতে হবে, তারপরে এনে অপর পাড়ে এসে অপেক্ষা করতে হবে। সেই কারণে এর পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন হতে হবে। বন্যায় চরাঞ্চল ভেসে যাওয়ার পর এই মানুষগুলো পরিণত হয় ভাসমান মানুষে। তাদের চিকিৎসা, ঔষধ প্রাপ্তির নিশ্চয়তা, শিশুদের প্রয়োজনীয় সকল টিকা, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা ও সঠিক সময় টিকা প্রদান সহ বয়োবৃদ্ধদের স্বাস্থ্য বিষয়গুলি চিকিৎসা ব্যবস্থাপনার মূল পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা উচিত। আগে ছিলাম চর বড় আমরা, ওখানে ভাঙে গেছে, নদীতে ভাঙে গেছে, তারপরে মনে করেন আমরা এখানে আসছি। ওখানে তো যাওয়ার জায়গা নাই, ভাঙিয়ে ছিল গেছে, পানি ছিল বন্যার ধারে সব বাড়িঘর ভাঙি ছিল, আমরা জমিতে আমাদের পানি দিয়ে চলে গেছে, এখন ভাঙি গেছে নদীতে। রীতিমতো উদ্বাস্তু হয়ে তারা অস্থায়ীভাবে যেখানে আশ্রয় নেয় সেটাই পরিণত হয় তাদের স্থায়ী ঠিকানায়। ফলে আশ্রয়হীন এসব মানুষ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। তাদের অবস্থা এতই সঙ্গীন হয়ে পড়ে যে ন্যূনতম চিকিৎসার সুযোগ থেকেই বঞ্চিত হয়। চিকিৎসা কষ্ট টাকা বিনে সারপাল নগাট মগাওয়া লুচি চিকিৎসা করে পাতে না। সরকারি হাসপাতাল আছে, ওই দেয় জ্বরের ভরি, হাগার ভরি একই ভরি দেয়, মলম চালি দেয় না। কয় আর এক সপ্তাহ এসো, সে সপ্তাহ দেয় কয় ওষুধ নাই, ফুরিয়ে গেছে, কেমন করে বাচ্চা ভালো করবো? তাই আমাদের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, জাতীয় স্বাস্থ্যনীতি, জাতীয় ঔষধ নীতি ও জাতীয় জনসংখ্যা নীতিমালা সহ মাতৃকল্যাণ আইন ও অন্যান্য কর্মকৌশলে চরাঞ্চলের মানুষের জন্য আলাদাভাবে ভাবতেই হবে। দুর্ভাগ্যবশত আমাদের অতীতে কোনো আমাদের জাতীয় নীতিতে এটাকে আমরা আলাদাভাবে দেখিনি। এটা মূল নীতির মধ্যেই থাকবে, তবে আলাদা হতে হবে। যেমন কি চরের বেলাতে স্থানীয় মেয়েদেরকেই ট্রেনিং দিতে হবে যে ওখানে থাকবে, সেটা বাড়ির বউ হতে পারে, কারো মেয়ে হতে পারে, কারো বোন হতে পারে। তাদেরকে স্পেশাল ট্রেনিংটা দিতে হবে, কেবল ফার্স্ট এইড না, ফার্স্ট এইডের চেয়েও একটু বেশি, যেটাকে আমরা প্রাথমিক পরিচর্যা বলি। যেমন ধরো যদি কারো যদি একটা হার্ট অ্যাটাকই হয়ে গেল, তাকে এতটুকু বুঝে একটা মরফিন ইঞ্জেকশন দিয়ে দিতে পারতে হবে করে, তারপরে তাকে কাঁধে করে হোক, ভ্যান গাড়ি কিন্তু চরে নেই। একটা মজার ব্যাপার কি, আমাদের দেশে যত রিক্সার আছে কিন্তু চরে কিন্তু ভ্যানের ওটাই নেই। তাকে এনে কাঁধে বা কোনোটি যেটা করে এনে নদীর পাড়ে এনে তো এই জন্য বড় বড় চরগুলিতে একটা ব্যবস্থা করা যেতে পারে, মোটরাইজ বোর্ড থাকতে পারে, একটা ক্লাস্টার 5-6টার জন্য একটা থাকলো, তারা এসে এখানে নিয়ে আসবে। এখানে মূলত যেমন গর্ভবতীতে, এখানে কিন্তু চরের স্বাস্থ্য ব্যবস্থাতে মূলত যেতে হবে। আমার শিশুর ব্যাপারটা আছে, গর্ভবতীদের মহিলাদের ব্যাপারটা আছে, বয়স্কদের ব্যাপারটা আছে। এই জিনিসগুলিকে, এটা কিন্তু খুব সহজ কাজ। বন্যার পর জেগে ওঠা চরগুলোতে শুরু হয় নতুন করে জীবন সংগ্রাম। স্বাস্থ্যহানির কারণে এ সময় উল্লেখযোগ্য সংখ্যক চরবাসী তাদের স্বাভাবিক কর্মক্ষমতা হারায়। তারপরও নতুন ফসল পর্যন্ত অপেক্ষা তাদের ক্ষুধা আর দারিদ্র্যকে দীর্ঘতর করে।
ফসল কিছু ছিল, দানা ছিল আর কি, সেই জন্য নষ্ট হয়ে গেছে। এখন চিনতে হবে না, এখন এসব জমি আবার মনে করেন শুয়ে গেলে টুই গেলেই কলই টলই বোনার কোনো সিদ্ধান্ত নেওয়া লাগবে আর কি, তাছাড়া আর কোনো ব্যবস্থা নেই। খাওয়া আল্লাহ একদিন না দিই, 2 দিন না দিনে, 3 দিন না দিনে, আল্লাহ যেভাবে দিনলে সেইভাবেই হাজার শুকর। এখন গোয় কাপড় ছিল না, কাপড় একজন দিছে। ব্যান চালাবো কিভাবে, পানিতে ডুবে মানে ব্যান টান ভাঙিয়েছে একবারই হয়ে গেছে, ধরেন সারা টাকা পয়সাও নাই। স্বাস্থ্যসেবা নিয়ে দেশে যখন বিপ্লব চলছে, তখন চরাঞ্চলের মানুষ ঘোর অন্ধকারে। এখানে প্রতিদিন বেড়ে ওঠা এই শিশুগুলো রোগ প্রতিরোধ টিকা ও ইঞ্জেকশন ছাড়াই বড় হচ্ছে মারাত্মক রোগের ঝুঁকি নিয়ে। এই বাচ্চাদের পোলিও দেওয়া হয়েছে? না না, দেওয়া হয়নি। এখানে লোকজন আসেনি? আইছিল কেন আইছিল জানি না আমরা। কিছু হয়নি? একটা বাচ্চারও পোলিও দেওয়া হয়নি? না, কখনোই দেওয়া হয়নি? না। আপনাদের এখানে যে পোলিও বা টিকা এগুলো দেওয়া হয়? না, দেওয়া হয় না। না, এই ডাক্তারগুলো আসে ওই লুরের ভিতরে, ওই রাগদাতে আসে, হাটেলার এলাকা আসে, আমাদের এই এলাকার আসে না। না, আমরা গেলি পরে আর বলে দেয়, বলে তোমরা দৌলতপুরের ভিতরে গেছে, তোমার দিব না, সেবা দিব না। আমাদের স্বাস্থ্য পরিকল্পনায় চর নিয়ে কোনো ভাবনা নেই, নেই কোনো পরিকল্পনা। চরের লাখ লাখ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার জন্য আলাদা কর্মপরিকল্পনা এখন জরুরি। তো সরকারের একটা বিশেষ দায়িত্ব আছে, ট্রেনিং পোর্শনটা আমরা করে দিতে পারি। সরকারকে যে জিনিসটা করা দরকার, যে মেডিকেল কলেজের যারা ছাত্র আছে তারা পাশ করার পরে অন্ততপক্ষে চরে 2টা মাস সময় কাটিয়ে আসবে। তাহলেই হবে কি, তার জন্য সহমর্মিতা আসবে। দেশ বাংলাদেশে তো আরও একটা বিরাট জায়গা আছে, সেটা বুঝতে পারবে, তার জন্য দরদ জন্মাবে। এবং তাইলে দেখা যাবে হয়তো 5-7 বছর পরে একজন ডাক্তার পাওয়াও যেতে পারে যে বলছে যে চরে তো আলো বাতাস ভালো, সুন্দর আছে, সেখানে সরিষার গন্ধটা অন্যরকম, মৌমাছি আছে। তো এইদিকে আমি মনে করি যে এইভাবেই এটা হতে পারে। চর অঞ্চলের মানুষের সংগ্রাম বহুমাত্রিক। ঋতুভেদে এই সংগ্রামের ধরন ও অবয়ব পাল্টে যায়, আর তার সাথে সাথে পাল্টে যায় স্বাস্থ্য ঝুঁকির নানান বিষয়গুলো। এ কারণেই চরাঞ্চলের জীবন সংগ্রাম ও তার প্রকরণ নিয়ে দরকার পূর্ণাঙ্গ কর্মকৌশল, আর তাতে অবশ্যই দরকার স্বাস্থ্য ব্যবস্থাপনার। স্বাস্থ্যনীতিতে চরাঞ্চলের জন্য দরকার পৃথক কর্মকৌশল।